বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা কণিক নিয়ে আলোচনা করব। কণিক আলোচনা করার সময় যে সমস্ত গাণিতিক শব্দসমূহ আসবে, এই শব্দসমূহকে আমি পাশাপাশি ইংরেজিতে রূপান্তর করে বলবো। তো এতে করে বাংলা ভার্সনের শিক্ষার্থী এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থী উভয় শিক্ষার্থীরাই উপকৃত হবে। প্রথমে আমি কণিক আলোচনা করতে গিয়ে কণিকের সংজ্ঞা বলবো। কণিক কি? কণিক হচ্ছে মূলত কার্টেসীয় সমতলে যদি একটি বিন্দু এমনভাবে চলে যে একটা নির্দিষ্ট বিন্দু এবং ওই সমতলের উপর অবস্থিত একটি রেখা থেকে ওই চলমান বিন্দু যদি দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুব রাশি হয়, তবে ওই চলমান বিন্দুটির সঞ্চার পথকে মানে চলার পথকেই আমরা কণিক বলব। এখন আমরা চিত্রে আসি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, এটা হচ্ছে কার্টেসীয় সমতলে একটি চলমান বিন্দু। এই বিন্দুটি এমনভাবে চলবে যে একটা নির্দিষ্ট বিন্দু এস, এই যে একটা নির্দিষ্ট বিন্দু এস, এবং এই সমতলের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এম জেড এম প্রাইম রেখা। তাহলে এই বিন্দুটি এমনভাবে চলবে, এই বিন্দু এবং এই রেখার দূরত্বের অনুপাত, যেমন এখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এসপি, আর এই বিন্দু থেকে এই রেখার অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে পিএম, অর্থাৎ এসপি এবং পিএম এর অনুপাত যদি ধ্রুব রাশি হয়, অর্থাৎ এখানে আমি ই লিখেছি, এটা হচ্ছে ধ্রুব রাশি। যদি ধ্রুব রাশি হয় তবে এই বিন্দুর যে চলার পথ বা সঞ্চার পথ, একেই আমরা কণিক বলব। এখন এই কণিক হতে পারে পরাবৃত্ত, হতে পারে বৃত্ত, হতে পারে উপবৃত্ত অথবা অধিবৃত্ত। এখন এখানে এসপি এবং পিএম এই দুটির অনুপাতকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি। এই ইটাকে আমরা বাংলায় উৎকেন্দ্রিকতা বলবো, আর ইংরেজিতে ইসেন্ট্রিসিটি বলবো। আর এই নির্দিষ্ট বিন্দু এস, এটাকে আমরা উপকেন্দ্র বলবো, ইংরেজিতে ফোকাস বলবো। আর যে নির্দিষ্ট রেখা এম জেড এম প্রাইম, এই এম জেড এম প্রাইমকে আমরা নিয়ামক বা দিকাক্ষ, আর ইংরেজিতে ডাইরেক্ট্রিক্স বলবো। আর এই নিয়ামকের উপর অঙ্কিত লম্বরেখা এক্স, এক্স প্রাইম, যেটা উপকেন্দ্র দিয়ে যাবে, তাকে আমরা অক্ষরেখা বলবো। অর্থাৎ এক্স, এক্স প্রাইমটা হচ্ছে আমার অক্ষরেখা, ইংরেজিতে এক্সিস বলবো। আর অক্ষরেখাটি এই বিন্দুর চলার পথকে যে বিন্দুতে ছেদ করবে, যেমন এখানে এই বিন্দুতে ছেদ করছে, এটাকে আমরা শীর্ষবিন্দু বলবো, ইংরেজিতে ভার্টেক্স বলবো। আর উপকেন্দ্র দিয়ে যদি আমি অক্ষরেখার উপর একটি লম্ব টানি, সে লম্বটা হবে আমার উপকেন্দ্রিক লম্ব। যেমন এখানে এল, এল প্রাইমটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ইংরেজিতে আমরা লেটাস রেক্টাম বলবো। তাহলে এখানে আমরা কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম। সেটি হলো প্রথমে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, তারপর আমরা ফোকাস বা উপকেন্দ্র, এম জেড এম প্রাইম ডাইরেক্ট্রিক্স নিয়ামক বা দিকাক্ষ, এ ভার্টেক্স শীর্ষবিন্দু, এল, এল প্রাইম লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব, এক্স, এক্স প্রাইম অক্ষ রেখা। এই বিষয়সমূহে আমরা অবগত হলাম এবং পাশাপাশি কণিকের সংজ্ঞা সম্পর্কে জানলাম। কণিক মূলত কোণক থেকে এসেছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা কোণক। এই কোণকের এটি হচ্ছে শীর্ষবিন্দু, আর এই রেখাটি হচ্ছে অক্ষরেখা বা এক্সিস, আর এটা হচ্ছে হেলান্তল, কালিকা রেখা অথবা জেনারেটিং লাইন বলতে পারি, আর এটা হচ্ছে ভূমি। এখন এই কোণকটিকে আমি যদি ভূমির সমান্তরালে রেখে যদি
ছেদ করি তাহলে আমি যে শেপটা পাবো সেটা হচ্ছে বৃত্ত। আর যদি এটাকে এই কোণকে যদি আমি অক্ষরেখার সাথে তির্যকভাবে রেখে যদি কর্তন করি বা ছেদ করি তাহলে সেটি আমি পাবো উপবৃত্ত বা ইলিপস। আবার এই কোণকে যদি আমি তার হেলান্তলের সমান্তরালে রেখে যদি কর্তন করি, হেলান্তলের সমান্তরালে রেখে যদি কর্তন করি তাহলে পাবো আমি পরাবৃত্ত মানে প্যারাবোলা। আর যদি এই কোণটিকে আমি যদি অক্ষরেখার সমান্তরালে রেখে যদি কর্তন করি তাহলে আমি পাবো অধিবৃত্ত। তাহলে দেখা যাচ্ছে কোণ থেকে আমি বৃত্ত অর্থাৎ সার্কেল, ইলিপস বা উপবৃত্ত, প্যারাবোলা বা পরাবৃত্ত, হাইপারবোলা বা অধিবৃত্ত 4 রকমের শেপ পাচ্ছি কিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এটাকে কর্তন করে। তাহলে এই কোণটাই হচ্ছে আমার প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেলের একটা কম্বিনেশন। আমি এই কণিকের সাধারণ সমীকরণকে বা আমরা এই কোণক ছেদিগুলোকে ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c is equal to 0 দ্বিমাত্রিক সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। কোণক ছেদিগুলিকে আমরা এর সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক সমীকরণ। এখন এই দ্বিমাত্রিক সমীকরণের মধ্যে আমরা কিছু ধ্রুবরাশি দেখতে পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি a, h, b, g, a, c। এখন এই ধ্রুবকগুলোকে নিয়ে যদি গঠিত নির্ণায়কের মান 0 হয় তাহলে আমরা যুগল রেখার সমীকরণ পাবো। অর্থাৎ এই সমীকরণ থেকে ধ্রুবকগুলোকে নিয়ে গঠিত নির্ণায়কের মান 0 হলে আমরা যুগল সরলরেখা নির্দেশ করবে এটি। আর যুগল সরলরেখা যদি গঠিত নির্ণায়কের মান 0 যদি না হয় তাহলে তখন এটি যুগল সরলরেখা নির্দেশ করবে না। তখন কি নির্দেশ করবে? তখন বৃত্ত নির্দেশ করবে, পরাবৃত্ত নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করবে, অধিবৃত্ত নির্দেশ করবে, তাও কিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। এখানে আমরা ধরে নিলাম নির্ণায়কের মান 0 আসে না। তাহলে নির্ণায়কের মান যদি 0 না আসে তাহলে সেক্ষেত্রে আমরা যুগল সরলরেখা পাচ্ছি না, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি না। তাহলে আমরা সেখানে ক্ষেত্রে পাবো হয় বৃত্ত, না হয় পরাবৃত্ত, না হয় উপবৃত্ত, না হয় অধিবৃত্ত। তাহলে বৃত্ত কখন পাবো বা এই সমীকরণটি কখন বৃত্তের সমীকরণ নির্দেশ করবে? যখন a is equals to b হবে এবং এই h এর মান 0 হবে তখন এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। আবার যখন ab minus h square is equals to 0 হবে তখন এটি সমীকরণটি পরাবৃত্ত নির্দেশ করবে। আর যখন ab minus h square greater than 0 হবে তখন এই সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করবে। আর ab minus h square less than 0 হলে এই সমীকরণটি অধিবৃত্ত নির্দেশ। আমরা আমাদের আলোচনা থেকে জানতে পারলাম বা জানতে পেরেছি sp by pm is equals to e, that means একটা ধ্রুবরাশি যাকে আমরা উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বলি। এখন এই ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা যখন 1 হবে তখন p এর যে চলার পথ সেটি পরাবৃত্ত নির্দেশ করবে, মানে প্যারাবোলা নির্দেশ করবে। আর e is equals to যখন 0 হবে তখন p এর যে মুভিং পাথ সেটি বা লোকাস অফ দ্য পয়েন্ট p সেটা সার্কেল অথবা বৃত্ত শো করবে। আর যখন e লাইজ বিটুইন 0 to 1 অর্থাৎ e 0 এবং 1 এর মাঝে অবস্থান করবে e এর মান, তখন
যে পি এর সঞ্চারপথ উপবৃত্ত বা ইলিপস নির্দেশ করবে। আর ই এর মান যখন 1 অপেক্ষা গ্রেটার হবে বা বড় হবে তখন পি এর চলার পথটা অধিবৃত্ত বা হাইপারবোলা নির্দেশ করবে। এখন আমরা ই এর মান যখন 1 হবে তখন এটি পি এর চলার পথটা পরাবৃত্ত নির্দেশ করবে। এই বিষয় নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এসপি বাই পিএম হচ্ছে ধ্রুবরাশি। এই ধ্রুবরাশি ই এর মান যখন 1 হবে তখন পি বিন্দুর চলার পথ হবে পরাবৃত্ত বা প্যারাবোলা। এখানে আমরা পরাবৃত্ত সম্পর্কে বা প্যারাবোলা সম্পর্কে এখন আলোচনা করব। পরাবৃত্তের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax। তখন এই পরাবৃত্তটি হবে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর যখন x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay হবে তখন পরাবৃত্ত বা পি বিন্দুর চলার পথ হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। পরাবৃত্ত যখন আমরা এখানে y স্কয়ার ইজ ইকুয়ালস টু -4ax থাকবে তখন এই পরাবৃত্তটি এদিকে উল্টো দিকে হবে। আর এখানে x স্কয়ার ইজ ইকুয়ালস টু যদি -4ay থাকে তখন পরাবৃত্তের এই লেখচিত্রটি এদিকে হবে, অর্থাৎ নেগেটিভ দিকে হবে। এতটুকুই। এখন আমরা y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax এবং x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই দুইটি ইকুয়েশনের লেখচিত্র সম্পর্কে যদি ভালোভাবে অবগত হতে পারি তাহলে পরাবৃত্ত সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো খুব সহজভাবে। তাহলে এই দুইটি বিষয় আমি খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা পরাবৃত্তটি এঁকেছি। এই যে পি বিন্দু চলার পথ, এটা হচ্ছে আমার পরাবৃত্ত। আমি আগেই বলেছি এস হচ্ছে উপকেন্দ্র আর এ হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দু এ বিন্দু স্থানাঙ্ক হবে 0 0 আর উপকেন্দ্র হবে এই পরাবৃত্তের ইকুয়েশনের জন্য এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a, 0। কারণ মূল বিন্দু থেকে কিছু দূরত্ব বজায় রেখে এস বিন্দুটি এখানে অবস্থান করছে। সুতরাং এখানে এই বিন্দু স্থানাঙ্ক হবে a, 0। কারণ x অক্ষের উপর কোটি শূন্য, সুতরাং a, 0 হবে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, অর্থাৎ l l প্রাইম। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a এর পরম মান। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যে লম্ব টানা হবে সেটির সমীকরণ হবে x = a। কারণ ইহা মূলবিন্দু থেকে এর দূরত্ব বজায় রেখে y অক্ষের সমান্তরালে একটি রেখা। সুতরাং x = a হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর নিয়ামক অথবা দ্বিঘাঙ্কের সমীকরণ হবে x = -a। কারণ এখানে as এবং az এর দূরত্ব সমান, অর্থাৎ as সমান a এবং az সমানও a, কিন্তু এটি উল্টো দিকে মানে বাম দিকে আছে। এই কারণে এর সমীকরণ হবে x = -a। আর অক্ষরেখা প্রথমেই বলেছি এটা অক্ষরেখা হচ্ছে x অক্ষরেখা। তো x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। সুতরাং y = 0 হবে এই লেখচিত্রের জন্য অক্ষরেখার সমীকরণ। তাহলে এবার আমরা দ্বিতীয় লেখচিত্রে আসি। সেখানকার সমীকরণ হচ্ছে x² = 4ay। তাহলে ইহার অক্ষরেখা হবে y অক্ষ। আর অন্যান্য অংশসমূহ আমরা এখন আলোচনা করব। যেমন শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে 0 0 পেয়েছি, এখানে কিন্তু সেম আসবে কারণ এখানে শীর্ষবিন্দু মূল বিন্দুতে অবস্থিত, সুতরাং 0 0 হবে। আর উপকেন্দ্র এখানে a, 0, কিন্তু এখানে হবে 0, a, কারণ এখানে উপকেন্দ্রটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত। y অক্ষের উপর আমরা জানি ভুজ 0, সুতরাং 0, a হবে। আর উপকেন্দ্র দিয়ে যে লম্ব টানা হবে সেটা x অক্ষের সমান্তরাল হচ্ছে, এ কারণে এটা y = a হবে। আর নিয়ামক বা দ্বিঘাঙ্কের সমীকরণ এখানে x = -a ছিল, এখানে হবে y = -a। জাস্ট এখানে y = a আর এখানে y = -a। আর অক্ষরেখার সমীকরণ হবে, এখানে অক্ষরেখা হচ্ছে y অক্ষ আর y অক্ষের সমীকরণ হয় x = 0। সুতরাং এটি হচ্ছে আমাদের পরাবৃত্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহের সুস্পষ্ট বিবরণ। এতটুকু আমরা যদি পরিষ্কারভাবে
জানতে পারি বা পরিষ্কারভাবে আয়ত্ত করতে পারি, তাহলে পরাবৃত্ত সংক্রান্ত যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো সমস্যা আমরা অতি সহজে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। এখন আমরা উপবৃত্ত বা ইলিপ্স নিয়ে কথা বলবো। উপবৃত্ত ইংরেজিতে বলা হয় ইলিপ্স। এসপি এবং পিএম এর অনুপাতকে আমরা বলি। এটা হচ্ছে কি উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এখন এই উৎকেন্দ্রিকতার মান যদি 0 থেকে 1 এর মাঝে অবস্থান করে, তখন পি বিন্দুর চলার পথটা হবে উপবৃত্ত। এখন উপবৃত্তের সাধারণ সমীকরণ আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। এখানে a হচ্ছে b অপেক্ষা বড়। আবার x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 যখন a থেকে b বড়। অর্থাৎ উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। আমরা প্রথম যে লেখচিত্র সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় b অপেক্ষা, আর দ্বিতীয় যে লেখচিত্র সেখানে দেখতে পাচ্ছি a থেকে b বড়। আচ্ছা, আর এর সমীকরণের জন্য আমার উৎকেন্দ্রিকতা e এর মান আসবে √1 - b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, আর এই সমীকরণের জন্য উৎকেন্দ্রিকতা e এর মান আসবে √1 - a স্কয়ার বাই b স্কয়ার। অর্থাৎ যেটি বড় সেটি এখানে নিচে থাকবে। যেমন এখানে a হচ্ছে বড়, এখানে a নিচে, আর এখানে b বড়, সুতরাং b স্কয়ারটা নিচে থাকবে। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার বিষয়ে কথা বললাম। আর যদি আমরা লেখচিত্র দেখতে পাচ্ছি, এখানে লেখচিত্র সম্পর্কে আমি প্রথমেই তোমাদেরকে বিস্তারিত বলেছি, সুতরাং এখানে তুমি বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারতেছো যে এখানে উপকেন্দ্র হচ্ছে দুইটা, একটা এস প্রাইম, সিটা হচ্ছে কেন্দ্র, এল প্রাইমটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব, সেমলি উপকেন্দ্রিক লম্ব এখানে দুইটা দেখতে পাচ্ছি, নিয়ামক দুইটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে অক্ষরেখা, হ্যাঁ, মানে বৃহৎ অক্ষরেখা, আর এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষরেখা। হ্যাঁ, এভাবে করে আমরা বিভিন্ন অংশসমূহ দেখতে পাচ্ছি। অনুরূপভাবে দ্বিতীয় লেখচিত্রের মধ্যে প্রত্যেকটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এখন এই অংশসমূহের বিভিন্ন অংশে আমরা স্থানাঙ্ক বা সমীকরণ নিয়ে কথা বলবো। যেমন কেন্দ্র এখানে মূলবিন্দুতে অবস্থান করছে, সেহেতু আমরা বলতে পারি প্রথম চিত্রে কেন্দ্র হবে 0 0, দ্বিতীয় চিত্র কিন্তু কেন্দ্র 0 0 হবে। আর প্রথম চিত্রে আমরা যে বৃহদক্ষের দৈর্ঘ্য, এখানে বৃহদক্ষ হচ্ছে কি এ প্রাইম, এ প্রাইমটা হচ্ছে যে কি বৃহৎ অক্ষর, এই বৃহদক্ষের দৈর্ঘ্য হবে 2a, বৃহদক্ষের দৈর্ঘ্য হবে 2a। আর এখানে দ্বিতীয় লেখচিত্রের জন্য বৃহদক্ষের দৈর্ঘ্য হবে 2b, অর্থাৎ 2 এর জায়গায় হবে কত 2b। আর এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে b প্রাইম, এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখানে হচ্ছে 2b, আর এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমার এটা, এখানে হবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার, আর এটাকে ইংরেজিতে বলবো লেন্থ অফ দা মাইনর এক্সিস, আর বৃহদক্ষটাকে বলবো লেন্থ অফ দা মেজর এক্সিস। ওকে, এখন আমরা বৃহদক্ষের প্রান্ত বিন্দু, মানে বৃহদক্ষের প্রান্ত বিন্দু দুইটা দেখা যাচ্ছে, একটা হলো a আর একটা হচ্ছে a প্রাইম। তাহলে বৃহদক্ষের এই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক হবে, এটা হবে a,0 আর এটা হবে -a,0। ওকে, তো সুতরাং আমরা বলতে পারি বৃহদক্ষের প্রান্তবিন্দু হচ্ছে +-a,0, বৃহদক্ষের তাহলে প্রান্তবিন্দু হচ্ছে +-a,0, অর্থাৎ কোঅর্ডিনেট অফ দা ভার্টিসেস। ঠিক আছে, কোঅর্ডিনেটস অফ দা ভার্টিসেস ইজ ইকুয়ালস টু +-a,0। আর ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত, অর্থাৎ এখানে হবে 0,b আর এখানে হবে 0,-b। সুতরাং আমরা একসাথে বলতে পারি ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে 0,+-b। তাহলে এর দ্বিতীয় লেখচিত্রের জন্য এটা কত হবে, যে বৃহৎ অক্ষের এখানে হবে 0,+-b, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু হবে, ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু, হ্যাঁ, এটা হবে +-a,0। ওকে, আর এখানে বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ প্রথম লেখচিত্রের জন্য বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হচ্ছে x =
জিরো। অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলবো যে ইকুয়েশন অফ দ্য মেজর এক্সিস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আর ইকুয়েশন অফ দ্য মাইনর এক্সিস এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দ্বিতীয় লেখচিত্রের জন্য আমরা পাবো যে বৃহৎ অক্ষ, এখানে বৃহৎ অক্ষ হচ্ছে কিন্তু এটা মানে ওয়াই এক্সিস, সো এটার ইকুয়েশন হবে এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে কি ইকুয়েশন অফ দ্য মেজর এক্সিস এক্স ইজ ইকুয়াল টু জিরো এটার জন্য। আর ইকুয়েশন অফ দ্য মাইনর এক্সিস হচ্ছে এটা, সো এটা এক্স অক্ষ, দ্যাট মিন্স কি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা প্রথম লেখচিত্রের জন্য যে উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস প্লাস মাইনাস a, 0, তাহলে সেকেন্ড আমরা গ্রাফের জন্য পাবো কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস হবে 0, প্লাস মাইনাস be, অর্থাৎ কি উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। আর এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি এল এল প্রাইম, এটা দৈর্ঘ্য এল এল প্রাইমের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার ডিভাইড বাই a, আর এখানে হবে লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম হবে 2a স্কয়ার ডিভাইড বাই b। অর্থাৎ প্রথম ফিগারের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a, আর সেকেন্ড যে ফিগার সেটার জন্য আমরা পাচ্ছি 2a স্কয়ার ডিভাইড বাই b। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ অর্থাৎ এই যে এল এল প্রাইমের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন অফ দ্য লেটাস্ট রেক্টাম সেটা হবে এখানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ae, আর সেকেন্ড ফিগারের জন্য আমরা পাবো y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস be, কি ইকুয়েশন অফ দ্য লেটাস্ট রেক্টাম। এখন নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ অর্থাৎ am z m প্রাইম এবং এটা এই যে নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ae পাচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা বলবো ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। ইকুয়েশনস অফ দ্য ডাইরেক্ট্রিক্স হচ্ছে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e, আর সেকেন্ড ফিগারের জন্য আমরা পাবো y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e, অর্থাৎ এই ফিগারের জন্য এখানে হচ্ছে ডাইরেক্ট্রিক্স এন্ড দিস আর দ্য ডাইরেক্ট্রিক্সেস। সো ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e। এখন উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব অর্থাৎ ডিসটেন্স বিটুইন টু ফোকাই, উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এস এস প্রাইমের যে ডিসটেন্স সেটা হচ্ছে 2ae, আর সেকেন্ড ফিগারের জন্য সেটা আসবে আমাদের 2be, কি অর্থাৎ ডিসটেন্স বিটুইন টু ফোকাই। নাও নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্যাট মিন্স এটা হচ্ছে একটা নিয়ামক, এটা একটা নিয়ামক, অর্থাৎ এটা একটা ডাইরেক্ট্রিক্স, এটা একটা ডাইরেক্ট্রিক্স, সো ডিসটেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্সেস হবে 2a ডিভাইড বাই e, আর এখানে হবে 2b ডিভাইড বাই e। আর এখানে উপকেন্দ্র এবং নিয়ামকের অনুরূপ নিয়ামকের দূরত্বের সূত্র হচ্ছে a ডিভাইড বাই e মাইনাস ae, অর্থাৎ ডিস্টেন্স ফোকাস এন্ড করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স a ডিভাইড বাই e মাইনাস ae, আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে b ডিভাইড বাই e মাইনাস be। এটা হচ্ছে আমাদের অর্থাৎ ইলিপস বা উপবৃত্তের যাবতীয় প্রপার্টিস, অর্থাৎ বিভিন্ন অংশ, এবং এগুলোকে যদি আমরা সূত্র হিসাবে যদি আয়ত্ত করতে পারি তাহলে উপবৃত্ত বা ইলিপস নিয়ে যতগুলো গাণিতিক সমস্যা থাকবে সবগুলো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখন আমি অধিবৃত্ত নিয়ে কথা বলবো। আমরা অধিবৃত্ত নিয়ে বলবো যে অধিবৃত্ত ইংরেজিতে বলা হয় হাইপারবোলা। এসপি এবং পিএম এর যে অনুপাত বা রেশিও এটা হচ্ছে ই, এই ই এর মান যখন 1 অপেক্ষা বড় হবে মানে ই ইজ গ্রেটার দ্যান 1, দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি ইজ সেড টু বি দ্য হাইপারবোলা অর অধিবৃত্ত। মানে অর্থাৎ ই এর মান যদি 1 অপেক্ষা বড় হয় তখন পি বিন্দুর সঞ্চারপথটা হচ্ছে অধিবৃত্ত। আচ্ছা, এখন তাহলে এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে পাচ্ছি এসপি ইজ ইকুয়ালস টু ইপিএম, এটা হচ্ছে ডেফিনেশন অফ হাইপারবোলা মানে হাইপারবোলার বা অধিবৃত্তের সংজ্ঞা। আচ্ছা, এখন অধিবৃত্তের যে সাধারণ সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 1,
অথবা এমন হতে পারে যে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এই দুটি ইকুয়েশনকে আমরা হাইপারবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা আদর্শ সমীকরণ হিসেবে ধরে দুইটা ইকুয়েশনের জন্য দুটি আমরা করেসপন্ডিং গ্রাফ এঁকেছি। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের জন্য গ্রাফ আর এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের জন্য গ্রাফ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের জন্য এটা হচ্ছে আর অক্ষ মানে ট্রান্সভার্স এক্সিস, আর এটা হচ্ছে কনজুগেট এক্সিস মানে অনুবন্ধী অক্ষ। আর এই ইকুয়েশনের জন্য এটা হচ্ছে কি ট্রান্সভার্স এক্সিস বা আর অক্ষ, আর এটা হচ্ছে কনজুগেট এক্সিস বা অনুবন্ধী অক্ষ। আচ্ছা, আর অন্যান্য বিষয়গুলো একই রকম, যেমন এখানে দুটা উপকেন্দ্র রয়েছে, তারপর দুটা আমার উপকেন্দ্রিক লম্ব আছে, তারপর দুইটা নিয়ামক রেখা বা দ্বিকক্ষ রেখা আছে, হ্যাঁ, তারপর সেন্টার আছে, হ্যাঁ, এভরিথিং কিন্তু একই। এখানেও কিন্তু ঠিক এভাবে আছে, একই জিনিসগুলোই আছে, একই অংশগুলোই ওইখানেও আছে। আচ্ছা যাও, এখন আমরা কেন্দ্র নিয়ে কথা বলি। প্রথমে কেন্দ্র মানে সেন্টার। প্রথম ফিগারের জন্য আমার সেন্টার আসতেছে সি হচ্ছে কত 0 0, কারণ এখানে সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে মানে মূলবিন্দু। সো আমরা বলতে পারি এটার কোঅর্ডিনেট হবে 0,0। তো সেকেন্ড ফিগারের জন্য আমাদের সেন্টার কিন্তু সেম আসবে, অর্থাৎ 0 0 আসবে। আচ্ছা, এখন ফার্স্ট ফিগারের জন্য আমার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আসবে 2b, ঠিক আছে। আর এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আসবে 2b, আর এই ফিগারের জন্য অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আসবে 2a। এখানে আর অক্ষের দৈর্ঘ্য আসবে, আর অক্ষ বলতে তো এটা, তাহলে এই আর অক্ষের মানে শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 2a, মানে লেন্থ অফ দ্য ট্রান্সভার্স এক্সিস হচ্ছে 2a, আর এখানে লেন্থ অফ দ্য ট্রান্সভার্স এক্সিস হচ্ছে 2b। ওকে, আর এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এখানে এটার শীর্ষবিন্দু হবে কত a,0, আর এটার শীর্ষবিন্দু হবে -a,0। সুতরাং আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলতে পারি +-a,0, ঠিক আছে। আর একইভাবে এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,b, আর এখানে 0,-b। সুতরাং এখানকার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে 0,+-b, যেটাকে আমরা ইংরেজিতে বলবো কি কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস। আচ্ছা, এখন আর অক্ষের সমীকরণ, মানে আর অক্ষ হচ্ছে কি ট্রান্সভার্স এক্সিস, এখানে হচ্ছে x অক্ষ, তাহলে এই আর অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, ঠিক আছে। আর এখানে ট্রান্সভার্স এক্সিস হচ্ছে এটা হলো x = 0। এখানে কনজুগেট এক্সিসের ইকুয়েশনটা হচ্ছে কি x = 0, আর এখানে অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিস হচ্ছে কি y = 0। মানে এগুলো হচ্ছে কি ইকুয়েশন অফ দ্য ট্রান্সভার্স এক্সিস এন্ড ইকুয়েশন অফ দ্য কনজুগেট এক্সিস। তাহলে দুইটা ফিগারের জন্য আমরা আলাদা আলাদাভাবে এটি বললাম। এখন আসেন উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র মানে কি যে ফোকাস, হ্যাঁ, কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস। এখানে হবে কি a,0, আর এটা হচ্ছে -a,0। সো আমরা বলতে পারি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে +-a,0। তাহলে ওইখানে আমরা এই যে উপকেন্দ্র দুটো দেখতে পাচ্ছি, এটা হবে 0,b, আর এটা হবে 0,-b। সো এটার কোঅর্ডিনেটগুলো বলতে পারি আমরা 0,+-b, ঠিক আছে। এটা হচ্ছে কি কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস। এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা টানা হয়, যেমন এখানে একটা লম্বা টানা হয়েছে, এখানে একটা লম্বা টানা হয়েছে, এটা হবে কি x = a, আর এটা হবে x = -a। আমরা সমীকরণের কথা বলছি, তাহলে আসতেছে আমাদের x = +-ae, মানে প্রথম ফিগারের জন্য x = +-ae। আর সেকেন্ড ইকুয়েশনের জন্য আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখানে আরেকটা উপকেন্দ্রিক লম্ব হবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y = +-be, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম। ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম হচ্ছে x = +-a, আর ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম হচ্ছে y = +-b। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে যে লেন্থ l প্রাইমের যে লেন্থটা কি, মানে ইকুয়েশন অফ দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, সেটা হচ্ছে 2d² / a।
এখানে লেন্থ অফ দ্য লেটেস্ট স্পেকট্রাম হচ্ছে 2sk ডিভাইড বাই বি, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কি। আচ্ছা যাক, তাহলে এইবার আসবো আমরা নিয়ামক বা দ্বিঘাতের সমীকরণ। নিয়ামক বা দ্বিঘাতের সমীকরণ, এখানে একটা নিয়ামক দেখা যাচ্ছে, এখানে একটা নিয়ামক। এই নিয়ামকের জন্য বলতে পারি x = a বাই ই, এটা হচ্ছে x = -a বাই ই। সুতরাং আমরা নিয়ামক বা দ্বিঘাতের সমীকরণ বলতে পারি x = +-a বাই ই। তাহলে সেকেন্ড ফিগারের জন্য হবে কি y = b বাই ই আর y = -b বাই ই, সো y = +-b বাই ই। তাহলে এটা হচ্ছে কি ইকুয়েশন অফ দা ডাইরেক্ট্রিসেস। ওকে, তাহলে এটা গেল। এখন আমরা উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখানে s মানে s প্রাইমের যে ডিসটেন্স বিটুইন টু ফোকাই, এই দুইটা আমরা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা হবে 2ae এখানে, আর এখানে হবে পরিষ্কার দেখা যাচ্ছে এই দুইটা দূরত্ব হবে কি 2be। আচ্ছা, এখন নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিসটেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিসেস, এই যে দুইটা ডিসটেন্স সেটা হবে 2a বাই ই, আর এখানে হবে এই দুইটা ডাইরেক্ট্রিক্সের মানে ডিসটেন্সটা হবে কি 2d ডিভাইড বাই ই, মানে ডিসটেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিসেস, সেটা এখানে আসতেছে 2a ডিভাইড বাই ই, ওখানে আসবে 2b ডিভাইড বাই ই। আচ্ছা, এবার ডিসটেন্স বিটুইন ফোকাস অ্যান্ড করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স, মানে উপকেন্দ্র এবং নিয়ামকের দূরত্ব আসতেছে a বাই ই মাইনাস ae, আর এই ফিগারের জন্য আমরা পাবো b বাই ই মাইনাস be। তাহলে আমি একসাথে কনিকের বিভিন্ন কন্ডিশনগুলা, যেমন প্যারাবোলা, হ্যাঁ প্যারাবোলা আমরা ওখানে ডেফিনেশন তৈরি করতে পারি sp = pm, আর ইলিপস এবং হাইপারবোলার মধ্যে ডেফিনেশন হচ্ছে sp = epm, মানে ইলিপসের জন্য sp = epm আর হাইপারবোলার জন্য sp = epm। আচ্ছা, তাহলে আমরা এবং সাথে প্যারাবোলা মানে পরাবৃত্ত, তারপর ইলিপস বা উপবৃত্ত বা হাইপারবোলা বা অধিবৃত্ত, এদের বিভিন্ন প্রপার্টিসগুলা বিভিন্ন অংশের মানে বিস্তারিত জেনেছি। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো যখন ভালো করে মুখস্থ করে নেব, তাহলে এ সংক্রান্ত বা এটা রিলেটেড যে সমস্ত ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আমরা বইয়ের মধ্যে পাবো, সেগুলো আমরা ইজিলি করতে পারবো। আমি তোমাদেরকে আজকের ক্লাসের পরে একটা সলিউশন ক্লাস আমি করে দেব, ওটা তোমরা ফলো করলে আশা করি এটা মাথায় রাখলে আর ওটা ফলো করলে তোমরা সম্পূর্ণরূপে কনেক্টটা আয়ত্ত করতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখানে শেষ করলাম।